Are Barcelona in crisis? ক্রাইসিসের অর্থ যদি এটা হয় লা লিগার শীর্ষস্থানে থাকা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16টা মোটামুটি কনফার্ম করে ফেলা, এবং বাই দ্য ওয়ে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 যেহেতু বার্সেলোনা কনফার্ম প্রায় করে ফেলেছে, তার অর্থ হচ্ছে 40 মিলিয়ন ইউরোর একটা ব্যাংক চেক বার্সেলোনার ব্যাংকে ট্রান্সফার করা হবে, উইচ ইজ ভেরি মাচ নিডেড বার্সেলোনার, কারণ টাকা নাই, সেই টাকাটা দরকার। এখন সেটাকে যদি আপনি ক্রাইসিস হিসেবে আইডেন্টিফাই করতে চান, তবে সেই ক্রাইসিসটা সব ক্লাবে চাইবে যে তারা ক্রাইসিসে থাকতে চায়, কিন্তু এই ক্রাইসিসের আরেকটা বড় ক্যাচ আছে। বার্সেলোনা প্রথম যখন তারা এই সিজন শুরু করেছিল লা লিগাতে, প্রথম 12টা ম্যাচে তাদের যে অ্যাভেলেবল 36টা পয়েন্ট ছিল, সেই 36টা পয়েন্টের মধ্যে বার্সেলোনা অ্যাকুমুলেট করেছিল 33টা পয়েন্ট। কিন্তু এর পরবর্তী যে 6টা ম্যাচ খেলা হয়েছে লা লিগাতে, সেই 6টা ম্যাচে বার্সেলোনা তারা অ্যাকুমুলেট করেছে 1 2 3 4 5 পয়েন্ট। আপনারা রিফাত মোহাম্মদের 5 পয়েন্ট অনেক পছন্দ করেন, কিন্তু বার্সেলোনা 5 পয়েন্ট কারো পছন্দ করার কথা না। যারা বার্সেলোনা সাপোর্ট করেন, একটা জয়, 2টা ড্র, 3টা হার, অর্থাৎ আপনার পসিবল 18 পয়েন্ট থেকে সেখান থেকে বার্সেলোনা পেয়েছে মাত্র 5 পয়েন্ট। যখন এসপানিওলকে বার্সেলোনা বিধ্বস্ত করেছিল নভেম্বরের শুরুর আগে, তখন বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের পয়েন্টের গ্যাপ ছিল 9 পয়েন্ট, আতলেতিকো মাদ্রিদের পয়েন্টের গ্যাপ ছিল 10 পয়েন্ট। সেই জায়গায় এখন 18 ম্যাচ পর বার্সেলোনা শীর্ষে বসে আছে, কিন্তু সেম পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে একই পয়েন্ট নিয়ে বসে আছে, রিয়াল মাদ্রিদ তার ঠিক নিচে। এবং এই অবস্থায় বার্সেলোনা তারা ঘরের মাঠে ফেস করতে যাচ্ছে দিয়েগো সিমিওনের আতলেতিকো ক্লুব দে মাদ্রিদকে। মনজুইকের ঘরের মাঠে আপনি 22 ডিসেম্বর শনিবার দিবাগত রাত 2টায় এই ফাইস্টি লা লিগার ক্ল্যাশটা দেখতে যাচ্ছেন, যেই কারণে এই বছরের সম্ভবত লা লিগার শেষ ফিক্সচার, এরপর একটা শীতকালীন বিরতি আছে, কিন্তু এই ফিক্সচারটা সম্ভবত লা লিগাকে সামনে পরবর্তীতে কোন দিকে যাবে সেটাকে ডিফাইন করে দিবে। তার কারণ হচ্ছে যখন বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদের এগেইনস্টে ঘরের মাঠে খেলতে আসছে, তখন আতলেতিকো মাদ্রিদ, একটু ফোনটা আরেকবার হাতে নিতে হচ্ছে কারণ এটা এক লাইনে আটবে না, কারণ আতলেতিকো মাদ্রিদ তারা শেষ 11টা ম্যাচের 11টাতেই টানা জিতেছে, সেটা সব কম্পিটিশন মিলে। তাহলে তো আপনি আতলেতিকো মাদ্রিদকে এখন ফেভারিট বলতেই পারেন, কিন্তু চোত্তো মারতে কুদাসাই, একটু ধৈর্য ধরেন, কারণ আতলেতিকো মাদ্রিদ শেষ যেবার বার্সেলোনার সঙ্গে বার্সেলোনার ঘরের মাঠে জিতেছিল সেটা খুঁজতে হলে আপনাকে চলে যেতে হবে আরো 18 বছর আগে। সেটা হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ 2006 সালে, যখন আতলেতিকো মাদ্রিদ 2-1 গোলে ফের্নান্দো তরেস এবং মাক্সি রদ্রিগেজের গোলে বার্সেলোনাকে হারিয়েছিল বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প নউতে। তখন আতলেতিকো মাদ্রিদের কোচ ছিলেন পেপে মুরিকা। এরপর 18 বছর পার হয়ে গেছে, আতলেতিকো মাদ্রিদ আরো 24 বার বার্সেলোনা মাঠে খেলেছে, এর মধ্যে 24 বারের মধ্যে 17 বার দিয়েগো সিমিওনে বার্সেলোনা মাঠে এসছেন, কিন্তু একবারও তিনি আতলেতিকো মাদ্রিদকে নিয়ে জিততে পারেনি। ইনফ্যাক্ট গত বছরও আতলেতিকো মাদ্রিদ 9 ম্যাচের মধ্যে 8টা জয় নিয়ে এই মনজুইকে এসছিল ডিসেম্বর মাসেই, সেই ম্যাচটায় আতলেতিকো মাদ্রিদকে 1-0 গোলে হারতে হয়েছিল। তারপরও কেন এই ফাইস্টি ফিক্সচারটা আপনি দেখতে চাইবেন? কেন বার্সেলোনা তাদের এই রান অফ ফর্ম এত চমৎকার হওয়ার পরও কেন তারা পেছনে পড়ে গিয়েছে, আর আতলেতিকো মাদ্রিদ কিভাবে এই 11টা ম্যাচ তারা জিতে ফেলেছে কোন জাদু বলে, সেটা একটু আস্তে ধীরে দেখা আমরা শুরু করতেই পারি। বার্সেলোনার এই সিজনের সবচেয়ে ডিফাইনিং এলিমেন্ট হচ্ছে তাদের টিমে, সেটা হচ্ছে তাদের হাই ডিফেন্সিভ লাইন। যেই হাই ডিফেন্সিভ লাইন দিয়ে আসলে বার্সেলোনার খেলার ট্যাকটিক্সকে, তাদের এই প্রোগ্রেশনকে ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে বার্সেলোনা এই সিজনে যেই পরিমাণ অফসাইড ট্র্যাপে তাদের অপোনেন্টকে ফেলেছে সেটার সংখ্যা হচ্ছে 105 বার, যেটা অন্যান্য ইউরোপের বিগ 5 লিগের অন্য যে কোনো দল যেগুলো রয়েছে সেখানে ব্রাইটন রয়েছে, মায়োর্কা রয়েছে, তাদের চাইতে 48 বার বেশি বার সময় বার্সেলোনা তাদের অপোনেন্টকে অফসাইড ট্র্যাপে ফেলেছে। কিন্তু এই সময়ের সাথে সাথে অফসাইড ট্র্যাপটা আসলে অনেকটা সিলেবাসের মুখস্থ যেই ব্যাপারটা, প্রশ্নটা আপনি বারবার সলভ করতে থাকেন। ধরেন টলেমির উপপাদ্য আপনি এতবার সলভ করে ফেলছেন যে জিনিসটা আপনার মুখস্থ হয়ে গেছে, সো টলেমির উপপাদ্য আপনার কাছে কঠিন লাগতেছে না। সেই ব্যাপারটাই ঘটেছে বার্সেলোনার ক্ষেত্রে, কারণ বার্সেলোনা যে লাস্ট কয়েকটা ম্যাচ খেলেছে সেখানে তাদের এই অফসাইড রেশিও পার গেম এই শেষ 6টা ম্যাচের আগে ছিল 6.92, কিন্তু মাঝখানে এরপর যে 6টা ম্যাচ বার্সেলোনা খেলেছে, যেখানে লা লিগাতে স্পেসিফিকলি, সেই 6টা ম্যাচ পর তাদের এই অফসাইড ট্র্যাপের রেশিওটা কমে হয়ে গেছে 5.83%। আপনি একটু রেড স্টার বেলগ্রেডের ম্যাচে চলে যান, যে রেড স্টার বেলগ্রেডের ম্যাচে প্রথম গোলটা যখন বার্সেলোনা কনসিড করলো, সেখানে কিন্তু রেড স্টারের সেই ফরওয়ার্ড বার্সেলোনা অফসাইড ট্র্যাপকে বিট করেছিলেন, কিন্তু সেই ম্যাচটা বার্সেলোনা 5-2 গোলে জিতেছিল। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড টু লা লিগার রিয়াল সোসিয়েদাদের ম্যাচটা, সেখানে দেখা গেছে শেরাল্ডো বেকার
রিয়াল সোসিয়েদাদের ফরওয়ার্ড বারবার তিনি অফসাইড ট্র্যাপটাকে বেশ খেলেও বানিয়ে ফেলেছিলেন এবং সেই ম্যাচটা রিয়াল সোসিয়েদাদ 1-0 গোলে জিতে গিয়েছিল। সেখানে সোসিয়েদাদের ফরওয়ার্ড তাকেফুসা কুবো প্রেস কনফারেন্সে সরাসরি বলেছিলেন যে তারা রেড স্টার বেলগ্রেডের ওই অফসাইড ট্র্যাপ ভাঙার ব্যাপারটাকে বারবার পড়ছিলেন, বা যখন ম্যাচ শুরুর আগে প্রি গেম অ্যানালাইসিস হয়, ভিডিও অ্যানালাইসিস, সেখানে তারা বারবার সেই জিনিসটা দেখেছেন। এর পরবর্তীতে সেল্টা ভিগোর ম্যাচে সেল্টা ভিগোর দুই ফরওয়ার্ড বারবার সেই অফসাইড ট্র্যাপটা বিট করেছেন। লাস পালমাসের সঙ্গে যখন তারা 2-1 গোলে হেরে গেল, সেখানেও কিন্তু অফসাইড ট্র্যাপটা বিট করেই ফাবিও সিলভা গোল পেয়েছিলেন। যেহেতু অফসাইড ট্র্যাপটা বারবার বিট হচ্ছে, এখন বার্সেলোনার সামনে আরেকটা বড় সমস্যা, যেটা পেদ্রি বার্সেলোনার হয়ে ডিফাইন করে দিচ্ছেন। পেদ্রি লাস্ট লেগানেসের সঙ্গে ম্যাচ হেরে যাওয়ার পর তিনি যে কথাটা বলছেন প্রেস কনফারেন্সে, সেটা সারমর্ম করলে দাঁড়ায় বার্সেলোনা আসলে ঘুম এসে পড়েছে। তার মানে বার্সেলোনাকে জেগে উঠতে হবে। এখন জেগে উঠবেন কারা? জেগে উঠতে হবে রবার্ট লেভানডফস্কিকে কিছুটা, কারণ রবার্ট লেভানডফস্কি তিনি এই মুহূর্তে বার্সেলোনার সবচেয়ে বেশি গোল স্কোরার, ইউরোপের টপ 5 লিগের মধ্যে তিনি সবচেয়ে বেশি গোল স্কোরার। কিন্তু যখন ওয়েন ইট কামস টু লা লিগা, শেষ 4টা ম্যাচে লেভানডফস্কির কনভার্সন রেট মাত্র 1টা, 4 ম্যাচে মাত্র 1টা গোল করেছেন এবং লেগানেজের সঙ্গে তিনি মোট 6টা শট নিয়েছিলেন, যেখান থেকে এক্সজি অ্যাকুমুলেট করা হয়েছিল 1.6, কিন্তু কোনো গোল তিনি সেই ম্যাচে করতে পারেননি। জেগে উঠতে হবে ফ্রেঙ্কি ডি ইয়ংকে। ফ্রেঙ্কি ডি ইয়ং এর ইনজুরি থেকে ফেরাটা বার্সেলোনার জন্য খুব বড় একটা বুস্ট আপ ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে কেন হান্সি ফ্লিক তাকে ম্যাচে ওভাবে শুরু করাচ্ছে না, তার একটা প্রমাণ পাওয়া গেছে। সেল্টা ভিগোর সঙ্গে যখন বার্সেলোনা ম্যাচটা খেলছিল তখন 2-0 গোলে তারা এগিয়েছিল, কিন্তু ফ্র্যাঙ্কি ডি ইয়ং নামার পর বার্সেলোনা মিডফিল্ড এবং আক্রমণ ডিফেন্স মিডফিল্ডের কম্বিনেশন পড়ে যাওয়ার কারণে সেই ম্যাচটা বার্সেলোনাকে পয়েন্ট হারাতে হয় একটা নিশ্চিত জেতা ম্যাচ থেকে। ফেরমিন লোপেজ তিনি যেভাবে সাবস্টিটিউট হিসেবে নেমেছেন সেই রকম ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারেনি। সাবস্টিটিউট থেকে শুধুমাত্র ফেরান তরেস একমাত্র ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছেন। অর্থাৎ বার্সেলোনার যে মূল একাদশ, তাদেরকে যখন 60 বা 65 মিনিটস পর সাবস্টিটিউট করানো হচ্ছে, তাদের বেঞ্চ সেভাবে ডেলিভার করতে পারছে না। এবং বার্সেলোনার জন্য আরেকটা বড় মাথা ব্যথা, সেটা হচ্ছে লামিন ইয়ামাল অ্যাঙ্কেল ইনজুরিতে আগামী 4 সপ্তাহ মাঠের বাইরে থাকছেন। আতলেতিকো মাদ্রিদের ম্যাচে তো তাকে পাওয়া যাচ্ছে না, এবং বার্সেলোনার যেই 4টা ম্যাচে লামিন ইয়ামাল শুরু করেননি বা প্লেইং 11-এ ছিলেন না, সেই 4টা ম্যাচেই বার্সেলোনাকে হারতে হয়েছে। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যখন আপনি এরকম একটা স্টেক নিয়ে শুরু করতে যাচ্ছেন, তখন সেগুলো আপনার জন্য বড় ধরনের অশনি সংকেত। কিন্তু আবারও আতলেতিকো মাদ্রিদ, যাকে বিশ্বাস করা যায় না, দিয়েগো চলো সিমিওনে, যিনি এই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ডুওপলি ভেঙে 2বার লা লিগা জিতেছিলেন, তারপরও তিনি এই 11টা টানা জয়ের পরও তাকে কেন বিশ্বাস করা যাচ্ছে না? কারণ বার্সেলোনার সঙ্গে এই 18 বছরে তিনি যে 17বার খেলেছেন, তার মধ্যে তার জয় একটাও নেই। 0 জয়, 7টা ড্র, 10টা হার। তিনি গোল করেছেন 12টা, কনসিড করেছেন 27টা গোল, এবং লাস্ট যেই 5টা ফিক্সচার আপনি দেখতেই পাচ্ছেন, সেই 5টা ফিক্সচারে তিনি টানা 3টা ম্যাচ হেরেছেন, 2টা ম্যাচ ড্র করতে পেরেছেন। সো মানে পরিসংখ্যান আসলে দিয়েগো সিমিওনের পক্ষে কথা বলছে না। যেটা দিয়েগো সিমিওনের পক্ষে কথা বলছে সেটা হচ্ছে আতলেতিকো মাদ্রিদের বেঞ্চ বা সাবস্টিটিউটরা ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছেন। 60 মিনিটসের পর থেকেই আতলেতিকো মাদ্রিদ যেই সাবস্টিটিউটদেরকে তিনি নামাচ্ছেন, সেটা হয় কখনো সরলত, কখনো লিনো, কিংবা পরবর্তীতে সাবস্টিটিউট হিসেবে না নেমেও গ্রিজমান ম্যাচের পরবর্তী সময় যে ইম্প্যাক্টগুলো ক্রিয়েট করছেন, সেখান থেকে আতলেতিকো মাদ্রিদ লাস্ট 11টা ম্যাচে অনেকগুলো পয়েন্ট অ্যাকিউমুলেট করেছে। সেটার হিসাবটা বলছে এই মৌসুমে আতলেতিকো মাদ্রিদ 2024-25 মৌসুমে 83টা সাবস্টিটিউট ইউজ করেছে, কিন্তু এই 83টা সাবস্টিটিউট থেকে আতলেতিকো মাদ্রিদ বিগ 5 লিগের মধ্যে সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্ট আনতে পেরেছে। 18টা গোল, 12টা অ্যাসিস্ট, যেটা যে কোনো দলের চাইতে, যেই কার্ডটা আপনারা দেখছেন সেটা চাইতে অনেক অনেক বেশি। এবং এই জায়গা থেকে সবচেয়ে বেশি গোলে কন্ট্রিবিউশন আনহেল কোরেয়ার, যাকে আর্জেন্টাইনা এঞ্জেল বলে ডাকেন, তিনি এই লেট সাবস্টিটিউট হিসেবে এই সিজনে 5টা গোল করেছেন, 2টা করেছেন লা লিগায়, 3টা করেছেন চ্যাম্পিয়ন্স লিগে। আপনার হয়তো ভুলে যাননি রিয়াল মাদ্রিদকে যেবার আতলেতিকো মাদ্রিদ তাদের ঘরের মাঠে থামিয়ে দিয়েছিল, ঠেকিয়ে দিয়েছিল, সেটা আনহেল কোরেয়ার গোলেই। কিংবা পিএসজির সঙ্গে যখন আতলেতিকো মাদ্রিদ পিএসজির ঘরের মাঠে জিতেছিল, সেটাও কিন্তু এই আনহেল কোরেয়ার গোলের কারণেই তারা জিতেছিল। আপনি সেভিয়ার সঙ্গে সেই 7 গোলের থ্রিলারে চলে যান, যেই ম্যাচটাতে আতলেতিকো মাদ্রিদ লিড করে শুরু করেছিল, সেই ম্যাচে তারা হুট করে 3-1 গোলে পিছিয়ে পড়লো। তারপর গ্রিজমান 3-2 করলেন। সামুয়েল লিনো, যিনি কিনা সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন, তিনি ম্যাচটাকে ইকুয়ালাইজ করলেন। তারপর আতলেতিকোর প্রিন্স, যিনি 94 মিনিটে আতলেতিকো একটা ব্লাস্টার অফ আ শটে ম্যাচটা জিতিয়ে তিনি আতলেতিকোকে
পূর্ণ 3 পয়েন্ট এনে দিয়েছিলেন। এটাও আসলে আতলেতিকোর আরেকটা ডিফাইনিং ফ্যাক্টর বলে দিচ্ছে যে যখনই আসলে ম্যাচটা ডিপে গড়াচ্ছে, অর্থাৎ 60 বা 70 মিনিটসের পর থেকে ম্যাচটা টার্ন করা শুরু করছে অন্যদিকে, তখন আতলেতিকো মাদ্রিদ বিকামস মোর ফিয়ার্স। দে আর দ্য লেট রানার্স। কারণ বিগ 5 লিগের যে পরিসংখ্যান বলছে যে এই বিগ 5 লিগের 60 মিনিটের পর থেকে যতগুলো গোল হয়েছে তার মধ্যে 16 বার আতলেতিকো মাদ্রিদ স্কোর করেছে, যেটা এই বিগ 5 লিগের সর্বোচ্চ। 16টা গোল করেছে, 2টা কনসিড করেছে। এই সংখ্যাটাকে যদি আপনি 75 মিনিট বা 75 মিনিটের পরবর্তী সময় থেকে অ্যাডিশনাল টাইম পর্যন্ত নিয়ে যান, সেখানে আতলেতিকো মাদ্রিদের গোল স্কোরের রেশিওটা হচ্ছে 15টা, কনসিড করেছে মাত্র একটা। সেই ব্যাপারটাকে তারা গত সিজনের লেভারকুজেনকেও হয়তো ছাড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থায় রয়েছে। অর্থাৎ যতই ম্যাচ ডিপে চলে যাবে, যেই জায়গাটায় বার্সেলোনার প্রবলেম যে বার্সেলোনা আসলে ম্যাচে পিছিয়ে থাকলে তারা ম্যাচটাকে শেষ কয়েকটা ম্যাচে ফিনিশ করে আসতে পারছে না, কিংবা তাদের সাবস্টিটিউট বেঞ্চ ইম্প্যাক্ট রাখতে পারছে না, সেই জায়গাতেই আতলেতিকো মাদ্রিদ অনেক বেশি এগিয়ে রয়েছে। তবে এই ম্যাচে আপনি এক্সপেক্ট করতে পারেন লা লিগার সবচেয়ে বড় হিটারদের ম্যাচ, যেই লা লিগার হেভি হিটার্সরা এই ম্যাচে খেলতে যাচ্ছেন। কারণ লেভানডস্কি এখনো ইউরোপের বিগ 5 লিগে লিড করছেন সবচেয়ে বেশি গোল নিয়ে। লা লিগাতে তার গোল সংখ্যা 16, এবং রাফিনিয়া যিনি একটা ব্যালন ডিওর বর্দি মৌসুম কাটাচ্ছেন, তাকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে। যেহেতু লামিন ইয়ামাল খেলছে না, সেহেতু রাইট উইং হয়তো রাফিনিয়াই তিনি দায়িত্বটা নেবেন ক্যাপ্টেন্সি আর্ম ব্যান্ডটা নিয়ে। তারও গোলে কন্ট্রিবিউশন বার্সেলোনার জন্য অনেক অনেক বেশি। তবে গ্রিজমানকে আপনি রুল আউট করতে পারবেন না। এই ম্যাচটার ভাগ্য গড়ে দেওয়ার জন্য আপনি রুল আউট করতে পারবেন না হুলিয়ান আলভারেজকে, যে হুলিয়ান আলভারেজের পেছনে এত পয়সা খরচ করা হয়েছে। ইনফ্যাক্ট আতলেতিকো মাদ্রিদ যে এতগুলো পয়সা ইনভেস্ট করেছে সাফল্যের জন্য, সেটার প্রতিদান কিছুটা হলো হুলিয়ান আলভারেজ দেয়া শুরু করেছেন আলেকজান্ডার সরলথো। অর্থাৎ এই ম্যাচে গ্রিট এবং ইন্টেগ্রিটি, ইন্টেন্সিটির একটা মিক্সচারে আপনি ম্যাচটা দেখবেন যে বার্সেলোনা তারা কতটুকু সময় পর্যন্ত তাদের হেভি ইন্টেন্সিটি বা হাই অফসাইড লাইন কিংবা তাদের প্রেসিংটা করতে পারে। কিন্তু আতলেতিকোর জন্য দরকার হবে ম্যাচটাকে যত ডিপে নিয়ে যাওয়া যায় এবং ডিপে গিয়ে পেনেট্রেট করে বার্সেলোনার কাছ থেকে ম্যাচটা বের করে এনে তাদের যে 18 বছরের একটা খরা রয়েছে, বার্সেলোনা ম্যাচ জিততে না পারার খরাটা, তারা যেন এই ম্যাচেই এন্ড করতে পারে। ফলে লা লিগার তখন টাইটেল রেসটাও আরেকটু বেশি জমে যাবে। কারণ আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ দুটো দলই একটা করে কম ম্যাচ খেলেছে। বার্সেলোনা যদি এই ম্যাচে পয়েন্ট লুজ করে, আতলেতিকো উপরে উঠে যাবে। রিয়াল মাদ্রিদ যদি সেভিয়ার সঙ্গে ম্যাচটা জিতে যায়, তবে সেখানে রিয়াল মাদ্রিদ কিন্তু আতলেতিকো মাদ্রিদের সঙ্গে একটা ফাইট জমিয়ে তুলবে। আপনি কখনোই এই ম্যাচটা মিস করতে চাইবেন না। বার্সেলোনা ভার্সেস আতলেতিকো মাদ্রিদের ম্যাচ ডিসেম্বরের 22 তারিখ, যেটা শনিবার দিবাগত রাত 2টায় অলিম্পিক মঞ্জুইক স্টেডিয়ামে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.